সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়াও বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন যে সর্বস্তরের মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন? সেটা এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একই ধরনের। সেই যে জনস্রোত যদি বলা হয় সেটা আসলে বেড়েছে। সে মানুষের সমাগমটা বেড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এমনকি যেহেতু আজকে শুক্রবার, আজকেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ছুটির দিন থাকাতে সাধারণ মানুষের আনাগোনাও কিন্তু বেড়ে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আরেকটি যেটা আমি যদি একটু বলতে চাই যে এই আজকে মূলত জুমা নামাজের পর হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আসার একটি সম্ভাবনা রয়েছে। তার আসা বা আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক তৎপরতা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে। যেমনটা দেখছিলাম তার থেকে কিছুটা ভিন্ন, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা আশা করা হচ্ছে যে তিনি জুমা নামাজের পর তার মার কবর জিয়ারত করতে আসবেন, মার জন্য দোয়া করবেন। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি যে দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন, পাশাপাশি সাধারণ মানুষও আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। তার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাতে তারা বলছেন যে তাকে যেন বেহেশত নসিব করেন এবং কি বেহেশত দান করেন। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে নেতাকর্মীরা যে বিষয়গুলো সবসময় তুলে ধরছেন সেটা হচ্ছে যে তার যে চেতনা, তার যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে তারেক রহমানের নেতৃত্বে দলীয়ভাবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একসঙ্গে কাজ করার যে প্রত্যয়, তারা কিন্তু সেই প্রত্যয়গুলো কিন্তু ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। এর পাশাপাশি বলছেন যে তিনি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকতেন, গণতন্ত্রের কথা বলতেন, সেই গণতন্ত্রের কথাগুলোই আসলে প্রত্যেকেই যাতে পালন করে সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করতে বলছেন। তো এই ছিল বলা যায় যে ঈশিতা এখান থেকে সব শেষ। ঈশিতা। আরিফ, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার প্রস্থানে সারা দেশের মতো শোকের ছায়া বরিশাল জুড়ে। দক্ষিণাঞ্চলের পরতে পরতে যিনি উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন এক একটি ইতিহাস। এমন এক নারী, এক আপসহীন নেত্রী, একজন স্বপ্নদ্রষ্টা যিনি অম্লান হয়ে থাকবেন হৃদয়ে, বলছেন সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এক নির্ভীক আপোষহীন নারী, জীবনের প্রতিটি সন্ধিক্ষণে গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন যিনি। বেগম খালেদা জিয়ার প্রস্থান যেন স্তব্ধ করে দিয়েছে চারদিক। সাধারণ মানুষ থেকে দলের কর্মী, সব শ্রেণীর মানুষের ঢল নেমেছিল তার শেষ বিদায়ে। বিভিন্ন প্রান্তে আজও লক্ষ লক্ষ শ্রদ্ধাঞ্জলি। সারা দেশের মতো বরিশাল জুড়েও বিষাদের মেঘ, কালো পতাকা আর শোক আবহে ছেয়েছে নগরীর অলিগলি। তবে বরিশালের মানুষের হৃদয়ে তার নাম আবেগ আর দৃঢ়তার মিলনে লেখা। খালেদা জিয়া যা করছে আমাদের জন্য কখনো দিন আমরা বলতে পারবো না। হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল আর এর পিছে আসি থাকবো। আমরা শ্রদ্ধা করি, সে বিগত দিনের প্রধানমন্ত্রী ছিল, বরিশালের মানুষ তাকে বলবে না। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা, পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বরিশাল বিমানবন্দর, সার্কিট হাউস, গণগ্রন্থাগার, জেলা জজ আদালতের উদ্বোধন, করাঞ্চল প্রতিষ্ঠা, মহিলা টিটিসি, জিপিও সহ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অসামান্য। কৃষি, স্বাস্থ্য ও নারী শিক্ষার প্রসারে বেগম জিয়া বাজায়েছিলেন নতুন বীণা, করেন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। অবহেলিত দক্ষিণাঞ্চলের পল্লী যোগাযোগে অবকাঠামো উন্নয়ন ও সেতু স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেগম জিয়া। এছাড়া অন্ধকার দূর করে দক্ষিণাঞ্চলকে আলোকিত করতে বিদ্যুতায়ন কার্যক্রম শুরু হয় তার হাত ধরেই। খালেদা জিয়ার প্রস্থান দক্ষিণাঞ্চলবাসীর জন্য অপূরণীয় বলে মনে করেন নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান খালেদা জিয়া ছাড়া এখানে কেউ উন্নয়ন করে নাই। আপনি কোনো কাগজপত্র
বা কোনো জায়গায় আঙুল দিয়ে দিশারা দিয়ে আপনি কোনো দালান কোঠা দেখাইতে পারবেন না। সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, সেখানে ডেভেলপমেন্ট আমরা উন্নয়ন করেছি, সেখানে থানায় জায়গা হয় না, আমার কলেজের জায়গার মধ্যে থানা করে দিচ্ছি মানুষের উন্নয়নের জন্য। টোটাল বরিশালই আজকে শোকের ছায়া, কারণ বরিশাল বিভাগ উনি করেছেন। বরিশালের যা কিছু উন্নয়ন, যা কিছু সব বেগম খালেদা জিয়ার হাত ধরে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশালের এক অবিচ্ছেদ্য অধ্যায়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। রাজনীতির অভিভাবক, গণতন্ত্রের বাতিঘর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা কতটুকু পূরণ করা সম্ভব, চ্যালেঞ্জই বা কি? বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার অনুপস্থিতি যেমন রাজনীতিকে এক ধরনের শূন্যতায় ফেলেছে, তেমনি বিএনপিকেও মোকাবিলা করতে হবে নানা চ্যালেঞ্জ। তবে দলটির নেতারা বলছেন, বিএনপি নেত্রীর প্রতি মানুষের অসীম ভালোবাসায় আরও শক্তিশালী হবে দল। সেই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। ৪১ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্যারিসমেটিক নেতৃত্ব গুণে মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে। ধৈর্য, একাগ্রতা, আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেমন সমাদৃত হয়েছেন, একইভাবে ব্যক্তিগত দক্ষতায় দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতেও বড় ভূমিকা ছিল বেগম জিয়ার। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। দেশের রাজনীতি যখন এক সন্ধিক্ষণে, তখন অভিভাবকের ভূমিকায় খালেদা জিয়া। গণতন্ত্রের বাতিঘর বলতে তিনি। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়াকে কেন্দ্র করেই যখন আবার গণতন্ত্রে ফেরার পথ সুগম হচ্ছিল, ঠিক সেই সময় তার প্রস্থান অপূরণীয় ক্ষতি। তিনি হলেন শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের একজন অবিসংবাদিত নেতা। 1982-83 সালের দিকে তিনি রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং বিএনপির হাল ধরেন। তিনি পরিণত হয়েছিলেন বাংলাদেশের একজন অভিভাবকে। জাতির সংকটময় মুহূর্তে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা হারালাম। আল্লাহু আকবার। জাতীয় রাজনীতির পাশাপাশি খালেদা জিয়ার শূন্যতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকেও, মত বিশ্লেষকদের। খালেদা জিয়া অন্তত তার মৃত্যুর আগে দেখে গেলেন যে এই দেশের বুকে 15.5 বছরের জন্য যে ফ্যাসিবাদী স্বৈরশাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই স্বৈরশাসনের অবসান হয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার দল রয়ে গেছে। দেশবাসীর মধ্যেই তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিএনপিকেও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে সামনের দিকে তাদের যেতে হবে। সেই ক্ষেত্রে বিএনপির জন্য এটা একটা বড়, আমরা বলবো যে চ্যালেঞ্জের জায়গায় তারা পড়েছেন। তারেক রহমানের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তার জন্য বাড়তি সুবিধা হবে। একটা হলো যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান রাজনীতিক হিসেবে পরিপক্ক হয়েছেন উল্লেখ করে আদর্শিক জায়গা ঠিক থাকলে সব চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। অনেকেই এখনো আছেন যারা তার বাবার আমল থেকে রাজনীতি শুরু করেছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, এখনো তারা দলে আছেন। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগাতে পারবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মন্থর অর্থনীতির চাকা, শৃঙ্খলা নেই আর্থিক খাতে, চড়া জিনিসপত্রের দাম, উত্তপ্ত রাজনীতির মাঠ, প্রতিবেশী দেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক, এত সব চ্যালেঞ্জ নিয়েও শুরু হচ্ছে নতুন বছর 2026। বিশ্লেষকরা মনে করেন 2026 হবে বাংলাদেশের জন্য ভীষণ চ্যালেঞ্জিং। নানা ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ, দাবি আদায়ের আন্দোলনে চিরচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা, প্রতিবাদের আগুন যেন পৌষের শীতকেও হার মানায়। ওসমান হাদি হত্যার বিচারের দাবি, তার সঙ্গে নির্বাচনী ডামাডোল। নতুন বছরে আন্দোলনের রাশ টেনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনই যেন বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা সার্বভৌমত্ব অব্যাহত রাখতে হলে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। সব দলই নির্বাচন করার জন্য আগ্রহী, এবং তারা আগ্রহী বললে তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের
জোট বা অ্যালায়েন্স গঠনের জন্য, এগুলি শুভ লক্ষণ। শত বাধা পেরিয়ে একটি নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসলেও তাদের জন্য কঠিন হবে আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে পর্যায়ে তারা নিরাপত্তা পরিস্থিতি তারা পাবে এবং যে ধরনের বাহিনী দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, এই দুইটার ভিতরে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। গোয়েন্দা নজরদারির যে দক্ষতা বা সক্ষমতা আমাদের থাকা দরকার, সেখানেও একটা শিথিলতা এবং দক্ষতার অভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের সুযোগ। মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো, জ্বালানির অনিশ্চয়তা দূর করে আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলা করাই চ্যালেঞ্জ। বেসরকারি খাতের আত্মবিশ্বাস, ইনভেস্টর কনফিডেন্স, বিজনেস কনফিডেন্স তলানিতে চলে গেছে। নতুন সরকারকে ইনফ্লেশনকে 6% নামানোর চেষ্টা করে যেতে হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 32-33 বিলিয়ন কিভাবে পার হবে সেই জায়গায় ফোকাস রাখতে হবে, টাকার মান ধরে রাখতে হবে। কর্মসংস্থান বলেন অথবা অর্থনীতির জিডিপির কন্ট্রিবিউশনে বলেন, উইদাউট প্রাইভেট সেক্টর কোনো গভর্নমেন্টই সামনের দিকে এগোতে পারেনি, সামনের দিকেও পারবে না। একটি নির্বাচিত সরকার এসে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটাকে কন্ট্রোলে নিয়ে আসা। সেকেন্ড হলো এনার্জি ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করা। নতুন বছরে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিকে সমঝে চলে কৌশলে দেশের স্বার্থ রক্ষায় দক্ষতা দেখাতে না পারলে 2026 হতে পারে ঝুঁকির বছর। বিভিন্ন দেশে ভিসা পেতে আমাদের বেগ পেতে হচ্ছে। এই ইমেজ ক্রাইসিস থেকে বাংলাদেশকে বের করে আনা, ভারতের সাথে আমি মনে করি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে 13ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্ক একেবারে রিসেট হয়ে যাবে, তা না। বাংলাদেশকে ডাইভার্সিফাই করা দরকার তার ফরেন পলিসি। নতুন বছরে হাতের নাগালে আনতে হবে জিনিসপত্রের দাম, নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গড়তে হবে শান্তিপূর্ণ বাংলাদেশ। আর এজন্য কেবল রাজনীতিবিদ নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের মাঝামাঝি সময়ে সারা দেশে জেঁকে বসেছে শীত। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে আছে জনজীবন। শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমে গেলেও কুয়াশাচ্ছন্ন দেশের 2/3 এলাকা। ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ যোগাযোগ, ঘটছে দুর্ঘটনা। বিষণ্ণ প্রকৃতি, ঘন কুয়াশায় ঢেকে আছে সবকিছু। নিস্তব্ধতা গ্রাস করেছে প্রকৃতি। বেলা গড়িয়ে দুপুরের পর দেখা মিলছে নিস্তেজ সূর্য। পৌষের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসেছে সারা দেশে। 7 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। গেল 3 দিন ধরে বরিশাল ও খুলনা বিভাগে দাপট দেখাচ্ছে শীত। কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। ঠান্ডায় কষ্টের মধ্যে আছে, শীতে কোনো কাজকর্ম করা যায় না, বাইর হওয়া যায় না। সন্ধ্যার পরে হাত বের করা যায় না, মাথা কান এগুলো বের করা যায় না। খুবই খুলনা অঞ্চলে জবুথবু অবস্থা। হিমেল বাতাসে উত্তরের জেলাগুলোতেও কনকনে ঠান্ডা। এই অঞ্চলের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বয়সী যারা, তারা মোটেও সহ্য করতে পারে, যারা বৃদ্ধ বয়স তারা তো সহ্য করতে পারছে না। শীতের প্রখরতা রাজশাহীতে এত বেশি। পঞ্চগড়ে প্রচুর ঠান্ডা, কুয়াশা ভাব, কুয়াশা পড়তেছে। গাড়ি ঘোড়া কম, যাত্রীও কম, আর ঠান্ডা প্রচুর, কুয়াশা প্রচুর। শীতে বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। উষ্ণতা পেতে খড়কুটুর আগুন জ্বালান অনেকে। গরিব মানুষ করে খাইতে হবে। ঠান্ডার দিনে সকাল রাত কিছু নেই, ঠান্ডার দিনে কাজ করতে হয়। এদিকে ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও নৌপথে। গেল রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5টি যানবাহনের সংঘর্ষে অন্তত 12 জন আহত হন। পাটুরিয়া দৌলতদিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌরুটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কেজি প্রতি 15 টাকা বেড়েছে পোলাও চালে। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিনির দাম। এদিকে শীতের কারণে সরবরাহ কিছুটা কম থাকায় বাড়তি সবজি ও মাছের দামেও। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ ক্রেতাদের।
দেশের বাজারে কয়েক মাস যাবৎ স্থিতিশীল ছিল চালের দাম, কিন্তু আবারও তা অস্থিতিশীল হয়ে উঠেছে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। নাজির শাল 82 থেকে 85 টাকা, মিনিকেট 80 থেকে 85 টাকা, আটাশ 55 থেকে 60 টাকা। কেজিতে 15 থেকে 16 টাকা বেড়েছে খোলা পোলাও চালের দাম, বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা কেজি দরে। যে কোনো একটা অজুহাতে হয়তো দামটা বাড়ছে না, আমরা যেটা 1800-1900 টাকা দিয়ে কিনেছি এখন 2100-2400 করে কিনতে হচ্ছে। এটা আসলে না বিশ্বাস উঠে যায় আমাদের। ইন্ডিয়ার চাল অফ করে দেওয়াতে সব চালের দাম কেজিতে 2 টাকা 4 টাকা করে বাড়ছে। সেই সাথে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে খোলা ও মোরগজাত চিনির দাম। প্রতি কেজি খোলা চিনি 95 টাকা আর মোরগজাত চিনি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তবে এখনো সব দোকানে নতুন দরের মোরগজাত চিনি পৌঁছায়নি। তীব্র শীতের কারণে সরবরাহ কম থাকায় কিছুটা বাড়তি মাছ ও সবজির দাম। প্রকারভেদে বেগুন 80 টাকা, শিম 50 থেকে 80 টাকা, গাজর 60 টাকা, টমেটো 100 টাকা, শসা ক্ষীরা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের মধ্যে আছে, কিছু কম আছে, আবার কিছুটা বাড়তি আছে। লাউর দাম একটু বাড়তি। সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে স্থিতিশীল আছে ডিম, মুরগি সহ বেশ কিছু পণ্যের দাম। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা।